হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস। আজ মোমেন্টসের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমরা বাঁকুড়া জেলার নিকুঞ্জপুর থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেতে চলেছি। জায়গাটির নাম এখনই আমি বলছি না, সঙ্গে থাকুন। চলুন, যেতে যেতে কথা হচ্ছে। ওহ, কি সুন্দর মাঠখানা, দারুণ লাগছে বলুন। আর তার মধ্যে দিয়ে সোজা কখনো বাঁকা রাস্তা। বাঁকুড়া জেলার নিকুঞ্জপুর থেকে যাওয়ার পথে বিভিন্ন গ্রাম আমরা পেরিয়ে যাচ্ছি। সত্যি প্রত্যেকটা গ্রাম দারুণ। এই যে দেখতে পাচ্ছেন, মাঠে ফসলের চাষ হচ্ছে। এই রাস্তাখানা দেখুন তো একবার, কি সুন্দর। রাস্তাটা সোজা সামনের দিকে এগিয়ে চলেছে, আর তার পাশে মাঠ এবং তার সঙ্গে সঙ্গে গাছের সারি। সত্যি কেমন লাগছে আপনাদের বলবেন। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন দয়া করে। রাস্তাটা সত্যি অপূর্ব, দারুণ লাগছিল। এই যে গ্রামাঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আপনাদের মনে হচ্ছে না দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত কবিতার লাইনটা, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। কখনো কখনো আপনি এরকম ছোটোখাটো জোর দেখতে পাবেন, ছোটোখাটো নদী নালা দেখতে পাবেন। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অযোধ্যা বলে একটা গ্রাম রয়েছে, সেটা রাস্তার মধ্যেই পড়ে। সেই গ্রামের সংলগ্ন জঙ্গল, এবং জঙ্গলটা আসলে বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের অন্তর্গত। এখানে যে জঙ্গলগুলো আপনারা দেখতে পাবেন তা প্রধানত বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের মধ্যেই অন্তর্গত। এবং এই যে জঙ্গলটা অসম্ভব দুর্ভেদ্য। এই যে একটা রাস্তা সোজা চলে যেতে দেখলেন, সেই রাস্তাটা হয়তো কোনো একটা গ্রামে গিয়ে উঠেছে, সেই গ্রামটা হয়তো জঙ্গলের মধ্যেই। কি সুন্দর, কি রোমাঞ্চকর, কি থ্রিলিং ব্যাপার না? জঙ্গলটা আপনারা চারিদিকে দেখুন যে কি রকম জঙ্গল, গাছ, কখনো রাস্তার পাশে পুকুর। সত্যি জায়গাটা অপূর্ব, খুব মনোরম। যেতে যেতে হঠাৎ কিন্তু আপনি দ্বারকেশ্বর নদের দেখা পেয়ে যাবেন। আমরাও পাবো একটু পরই। আপনারা দেখুন, এই রাস্তা দিয়ে সোজা যখন যাব, হঠাৎ আমাদের রাস্তার ডান দিকে আমরা দ্বারকেশ্বরের দেখা পাবো। এই সেই দ্বারকেশ্বর নদ, যার কথা আপনাদের বলছিলাম। আপনাদের মধ্যে কে কে দ্বারকেশ্বর নদ দেখেছেন একবার কমেন্ট করে প্লিজ জানাবেন। এই দ্বারকেশ্বর আসলে বাঁকুড়া জেলার একটা প্রধান নদী, এবং পুরুলিয়ার মাধবপুর তিলাবনী পাহাড় থেকে উৎপন্ন হয়ে, যেখানে নাম ধলেশ্বরী বা ঢালকিশোর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে রূপনারায়ণ নদীর সঙ্গে মিশেছে। এই দ্বারকেশ্বর অনেকগুলো ট্রিবিউটারি আছে, যেমন গন্ধেশ্বরী, যেটা বাঁকুড়া শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, বেকো, ডাংরা, ফুটিয়ারি, বিরাই প্রভৃতি। দেখতে পাচ্ছেন রাস্তার ওই দিকে একদম মাঠের সারি, আর উল্টো দিকে দ্বারকেশ্বরের ভিউ, অপূর্ব। এই যে যেতে যেতে আপনি অনেক পুরনো মন্দির পাবেন বা অনেক পুরনো স্থাপত্য পাবেন। এটাই বাঁকুড়া জেলার ঐতিহ্য। ঘন জঙ্গল, সোজা কখনো বাঁকা রাস্তা, সুন্দর সুন্দর মাটির বাড়ি, সবজি বাগান, পাশ দিয়ে একসঙ্গে বয়ে চলা দ্বারকেশ্বর নদ, পুরনো অনেক মন্দির, এইসবের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে আপনিও চলে যেতে পারেন আপনার ডেস্টিনেশনে। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের পথে, একটু পরই দেখতে পাবেন যে দ্বারকেশ্বর নদ
তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, আর আমরা তার উপর ব্রিজ দিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আচ্ছা, যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা মোমেন্টসকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন দ্বারকেশ্বরের ভিউ, দ্বারকেশ্বর এগিয়ে চলেছে তার সামনের দিকে, আমরা দ্বারকেশ্বরের উপর দিয়ে এগিয়ে চলেছি। কত সুন্দর লাগছে বলুন তো দ্বারকেশ্বরকে। চারিদিকে উর্বর ধানের জমি, উর্বর কৃষিক্ষেত্র সৃষ্টি করে সে তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এই যে আমরা ট্রাফিক সেখানে একটু দাঁড়িয়েছি, সেখানে আমরা সিগন্যাল পাইনি, তারপর আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলব। এই মুহূর্তে যারা আমার ভিডিও থ্রি ব্লগ তারা দেখছেন, তারা বলুন তো এটা কোন শহর? এসেছেন আগে কখনো? যারা এসেছেন তারা একটু কমেন্ট করবেন, আর যারা আসতে পারেননি তারা এই শীতের ছুটিতে চলে আসুন একবার। আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমরা এখন কোথায় এসেছি? আমরা এসে পড়েছি বিষ্ণুপুর, দ্য টেম্পল টাউন। এখন আমরা বিষ্ণুপুর শহরের যে প্রধান আকর্ষণ সেই রাসমঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রাসমঞ্চের ভিউ, এবং আমি ভেতরে ঢুকে আপনাদের আরো সুন্দর করে ভিউটি উপস্থাপন করার চেষ্টা করছি। এবার আপনাদের বলে রাখি, বিষ্ণুপুরের মূল আকর্ষণ প্রধানত রাসমঞ্চ, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, জোড়বাংলা মন্দির এবং শ্যামরাই মন্দির। এই তিনটি দর্শনীয় স্থান দেখতে গেলে আপনাকে টিকিট কাটতেই হবে। আসলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই তিনটি স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, কারণ এই তিনটি স্থান হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। তাই ন্যূনতম 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যদি আপনি প্রথমে রাসমঞ্চে আসেন তাহলে সেখানে 20 টাকা দিয়ে টিকিট কাটলেই বাকি দুটো জায়গা আপনি বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এই যে টিকিট কাটার কেন্দ্র, এখান থেকে আপনি আপনার টিকিট কেটে নিতে পারেন। এবার বলে রাখি, এই রাসমঞ্চ কিন্তু একদম বিষ্ণুপুর স্টেশনের সামনেই পড়ে। স্থানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শোনা যায় মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের জন্য আনা হতো। 1600 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানের উৎসব হয় না। এই রাসমঞ্চটি একটি অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। এবার আপনাদের রাসমঞ্চের ভেতরের ট্যুরটা করিয়ে দেওয়া যাক। রাসমঞ্চের ভেতরের যে স্থাপত্য, আর্কিটেকচার, তা আপনারা দেখতে পাবেন, এবং আমি রাসমঞ্চের যে বাইরের অংশ সেটি আপনাদের সামনে তুলে ধরে তারপর ভেতরের ট্যুরটা করিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর সামনের সবুজ মাঠ, অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছিল, এবং মনে হচ্ছিল আমরা একটা ঐতিহাসিক নিদর্শনের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে ভেতরের অংশটা রাসমঞ্চের, এখানের ভেতরের কারুকার্যগুলো দেখুন, সত্যি দারুণ, অনন্য। আচ্ছা, আপনারা রাসমঞ্চের ভেতরে যে কারুকার্য সেগুলো উপলব্ধি করুন, এবং আমি আপনাদের রাসমঞ্চ সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি। রাসমঞ্চের ভেতরের যে বেদিটা সেটা আসলে মাকড়া বা ল্যাটেরাইট পাথরের নির্মিত, আর ওপরের অংশটা ইস্টক নির্মিত।
মঞ্চটির চূড়া পিরামিড আকৃতির। চূড়ার মূলে 4টি করে দোচালা এবং প্রতি কোণে 1টি করে 4 চালা রয়েছে। এই যে ভেতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর রাসমঞ্চের যে গর্ভগৃহ, যেটা আপনারা যখন আমি ট্যুরটা করাচ্ছি আপনারা একটু পরই দেখতে পাবেন যে গর্ভগৃহটি ঘিরে রয়েছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। এই যে গর্ভগৃহটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যার কথা আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম, আপনারা রাসমঞ্চের ভেতরের ট্যুরটা করে নিন, তারপর বাকি কথা হচ্ছে। এই রাসমঞ্চের যে বাইরে যখনই আপনি বেরোবেন, যেদিক দিয়ে বেরোবেন, আপনারা সামনে এই যে সবুজ যে মাঠের সারি সেটা আপনারা দেখতে পাবেন, সুন্দর বাগান দেখতে পাবেন। এরপর আমি রাসমঞ্চের বাইরের অংশে যে বিভিন্ন রকমের কারুকার্য রয়েছে তা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন যে বাইরের কারুকার্য, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে আজ থেকে কত কত বছর আগেও কিন্তু মানুষের মধ্যে এত সুন্দর শিল্পকলার যে উদাহরণ, তা সত্যি দারুণ লাগে, অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য, সত্যি দারুণ না? আমি একের পর এক কারুকার্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই রাসমঞ্চটি কিন্তু বিষ্ণুপুরের যে প্রচলিত স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়নি। রাসমঞ্চের ছবি তুলে, জেনে, সেলফি নিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে গন্তব্য, সে পরবর্তী গন্তব্যের দিকে। হঠাৎ করে আমরা পুরনো বিভিন্ন রকম স্থাপত্য সেগুলো রাস্তার পাশে দেখতে পেলাম এবং সেটি দেখে আমরা এগিয়ে চললাম আমাদের সামনের দিকে। এই যে আমরা চলে এসেছি এবার আমাদের যে পরবর্তী গন্তব্য, সেই জোড়বাংলা মন্দির। সেই জোড়বাংলা মন্দিরের সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। এই জোড়বাংলা মন্দিরটি তৎকালীন বাংলার প্রযুক্তিগত এবং শৈল্পিক উৎকর্ষের একটা মূর্ত প্রতীক। দেখতে পাচ্ছেন বাইরে থেকে জোড়বাংলা মন্দিরের ভিউ, দারুণ লাগছে। তৎকালীন মেদিনীপুরের যে বিভাগ, মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির এটি। অতীতে এই মন্দিরে কৃষ্ণকে কেষ্টরায় রূপে পূজা করা হতো বলেই এই মন্দিরটি কেষ্টরায় মন্দির বা জোড়বাংলা মন্দির নামেও পরিচিত। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী
মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটি জোড়বাংলা মন্দির স্থাপত্যের একটা দুর্দান্ত উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত চালা কৌশলের অন্তর্গত। আপনারা জোড়বাংলা মন্দিরের বিভিন্ন কারুকার্য সেগুলো দেখতে থাকুন। এই জোড়বাংলা মন্দিরের যে কারুকার্য তা আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমার ভিডিওগ্রাফির মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে আমার এই চেষ্টা আরও অন্যদের কাছে পৌঁছে যায়। এই জোড়বাংলা মন্দির দেখে যখন আমরা বাইরে আসছি, তখন বাইরে বিষ্ণুপুরের যে বিভিন্ন রকমের হাতের কাজ, বিষ্ণুপুর ঘরানার যে বিভিন্ন রকমের জিনিসপত্র তার দোকান বাইরে রয়েছে এবং সেখানে বিভিন্ন জিনিস বিক্রয় হচ্ছে। আমি সেগুলো দেখতে পেয়ে সামনের দিকে গিয়ে সেগুলো কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, যেগুলো দেখে হয়তো আপনাদের ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে হাতের কাজ, বিভিন্ন রকমের কারুকার্য সেগুলো রয়েছে এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এবং প্রত্যেকটি দোকানেই যারা এখানে এসেছেন ঘুরতে তারা ভিড় জমিয়েছেন এবং আমিও তাদের মধ্যে একজন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত এই জোড়বাংলা মন্দিরটি হচ্ছে সব থেকে বেশি দিন টিকে থাকা সর্ববৃহৎ এবং সবচেয়ে পরিচিত টেরাকোটা মন্দির। দেখতে পাচ্ছেন আমাদের পাশে অনেক ধরনের মন্দির, অনেক রকমের মন্দির। সেই মন্দিরগুলোকে একসঙ্গে নিয়ে আমরা আমাদের যে পরবর্তী গন্তব্য সেখানে চলেছি। বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দিরের 300 মিটার উত্তরে অবস্থিত যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে, আচ্ছা আপনারা যদি কেউ এই জায়গা আগে এসে থাকেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম কি। এই জায়গাটা দুটি প্রাচীন দুর্গের দরজা রয়েছে, বড়টি গড় দরওয়াজা, বড়টি এবং ছোটটি ছোট দরওয়াজা নামে পরিচিত। এই যে তার ভেতর আমরা প্রবেশ করব এবং ভেতরের যে তার কারুকার্য, তার যে আর্কিটেকচার তা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা দেখতে থাকুন। এই গেটগুলো বিষ্ণুপুরের প্রাসাদ এবং দুর্গকে ঘিরে থাকা প্রতিরক্ষার জীবিত প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এর ভেতরের কাজ, ভেতরের কারুকার্য কি নিপুণ। মনে করা হয় মল্ল রাজাদের প্রতিরক্ষার কামানগুলো, যে প্রাচীরগুলো রয়েছে সে প্রাচীরগুলোতে এবং গেটের উপর রাখা হতো ও বন্দুকগুলো চালানোর জন্য দেওয়ালে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন সেই দেওয়ালে আয়তাকার ছিদ্র এখনো বর্তমান, সম্পূর্ণভাবে ল্যাটেরাইট দিয়ে নির্মিত। এই প্রবেশপথ প্রধানত শহরে প্রবেশের চেক পয়েন্ট হিসাবে কাজ করত। এই যে দেখতে পাচ্ছেন যেখানে বন্দুকগুলো চালনা করা হতো,
সেই জায়গাটা ওপরটাতে রয়েছে এবং এখানে ছোট ছোট বেশ কিছু গেট রয়েছে। এই যে বিভিন্ন রকমের যে বাইরের যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সেগুলো দেখার জন্য ছোট ছোট জানালা রকম বিভিন্ন যে ফাঁক, সেই ফাঁকগুলো রয়েছে। স্থানীয় মত ও ঐতিহাসিকদের মতানুসারে সম্ভবত বীর সিংহ তার রাজত্বকালে নির্মিত হয়েছিল এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, যিনি 1656 থেকে 1682 খ্রিস্টাব্দ পর্যন্ত মল্লভূমের 52তম রাজা হিসেবে শাসন করেছিলেন। এখানে বাইরে দেওয়া আছে তার ডিটেলসটা, এবং সেটাও আপনাদের জন্যে আমি কিছুটা ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটিকে পজ করে আপনারা এই ভেতরে যে ডিটেলস লেখা আছে সেটা আপনারা পড়তে পারবেন। আপনারা ভিডিওটি পজ করবেন এবং জুম করে, আশা করি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো আপনারা জানতে পারবেন। এরপর আমরা আমাদের যে পরের গন্তব্য, সেই গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের দোকান, বিষ্ণুপুরের যে সংস্কৃতি, বিষ্ণুপুরের যে বিভিন্ন রকমের হাতের কাজ, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে জায়গাটায় যেখানে আমরা এখন উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে শ্যাম রায়ের মন্দির। এই সেই অন্যতম আকর্ষণীয় শ্যাম রায়ের মন্দির। আপনারা শ্যাম রায়ের মন্দির দেখুন এবং ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আমার ভ্লগ বা ভিডিও নতুন শুরু করেছি এবং আপনারা যদি পাশে থাকেন, আশা করি পরবর্তীতে আরও ভিডিও আসবে, আরও নতুন নতুন জায়গা আমরা যাব, নতুন নতুন জিনিস আমরা জানব এবং সব কিছুই আপনাদের সঙ্গে নিয়ে। এই মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত। মল্লরাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের যে ছাদ, সেই ছাদের চার প্রান্তে 4টি শিখর বর্তমান। এই শিখরগুলি উড়িষ্যা স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের বাইরের এবং ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ, মহাভারতের কাহিনী ও বিভিন্ন কারুকার্যের দৃশ্য বর্তমান। আপনারা পুরো মন্দিরটি দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে শ্যাম রায়ের মন্দির, সেই শ্যাম রায়ের মন্দিরকে কি অপূর্ব লাগছে বিকেলবেলায়, সত্যি অসাধারণ লাগছে। তারপর বিষ্ণুপুরের অসাধারণ সব মন্দির এবং টেরাকোটার আইকনিক ঘোড়ার পাশাপাশি নজর কাড়ে আরও একটা জিনিস, যেটার উদ্দেশ্যে এখন আমরা এগিয়ে চলেছি। সেই জিনিসটা কি আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন। এই তো চলে এসেছি সেই কামানটির দিকে, যার নাম দলমাদল।
স্থানীয় লোককথা অনুযায়ী এই কামান নাকি চালিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের আরেক রূপ মদন মোহন। এই রাজ্যে বর্গী হামলা আটকাতে তিনিই নাকি কামান চালিয়েছিলেন। এইসব ঘটনা যে সময়ের, তখন বিষ্ণুপুর ছিল বীর মল্ল রাজাদের রাজভূমি। মল্লরাজ গোপাল সিংহদেবের পরাজয় যখন নিশ্চিত, রাজা তখন ঈশ্বরের ওপর ভরসা রেখে মন্দিরে উপাসনা করছেন। সেই সময় তিনি জানতে পারেন যে মদন মোহনের মন্দির থেকে স্বয়ং ভগবান বেরিয়ে এসে কামান চালাচ্ছেন বর্গীদের লক্ষ্য করে। এরপর আমরা চলে যাই ছিন্নমস্তা মায়ের মন্দিরে, যেটি 1973 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুঁই। তবে ছিন্নমস্তা মায়ের মূর্তিটি অনেক পুরনো। যেহেতু মন্দিরের ভেতর ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই মন্দিরের ভেতরের কোনো চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তাছাড়াও বিষ্ণুপুরে আমরা বেশ কিছু খাবার খেয়েছিলাম, সেগুলো আর ভিডিওর মধ্যে আনিনি। যেমন বিষ্ণুপুরের বিখ্যাত শাড়ির দোকান কনিষ্কর উল্টো দিকে ফুচকা খুব বিখ্যাত। তাছাড়া বিভিন্ন রকম মিষ্টি, চিকেন মোমো ইত্যাদি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। বাই বাই, টাটা।